হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আমি আলোচনা করতে চলেছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি কী কী? ফার্স্ট আমরা বলতে পারি প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এবং এই ক্ষুদ্র কণাগুলি হচ্ছে গ্যাসের অণু। আর গ্যাসের অণুগুলি কঠিন, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাসের অণুগুলির নিজস্ব মোট আয়তন গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য হয়। তো এই কারণে আমরা গ্যাসের নিজস্ব আয়তন ধরব না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে গ্যাস অণুগুলির আয়তন নগণ্য। তো গ্যাস অণুগুলির আয়তন নগণ্য হওয়ার জন্য গ্যাস অণুগুলি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই হবে গ্যাসের আয়তন। অর্থাৎ গ্যাস অণুগুলি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন হবে গ্যাসের আয়তন। নাম্বার 2, গ্যাসের অণুগুলি পাত্রের দেয়ালে এবং নিজেদের মধ্যে ধাক্কা লাগে, আর এই ধাক্কা লাগার ফলেই গ্যাসের চাপের সৃষ্টি হয়। আর ধাক্কা লাগার কারণ হচ্ছে গ্যাসের অণুগুলি সর্বদা সঞ্চরণশীল। অর্থাৎ গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল থাকে। আর গতিশীল থাকার জন্য গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে ধাক্কা লাগে এবং পাত্রের দেয়ালে ধাক্কা লাগে। যখন গ্যাস অণুগুলি পাত্রের দেয়ালে অবিরত ধাক্কা লাগে তখন গ্যাসের চাপের সৃষ্টি হয়। গ্যাস অণুগুলি পাত্রের দেয়ালে অবিরত ধাক্কা লাগার ফলে চাপের সৃষ্টি হয়। এই গ্যাসের সংঘর্ষ বা ধাক্কা সম্পূর্ণভাবে ইলাস্টিক, অর্থাৎ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতার অর্থ সংঘর্ষের সময় অণুগুলির নিট গতিশক্তির কোনো পরিবর্তন ঘটে না। এই যে কালিশনগুলো ঘটে বা ধাক্কা লাগে বা সংঘর্ষ হয়, এই সংঘর্ষ হচ্ছে সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের সময় অণুগুলির গতিশক্তির কোনো পরিবর্তন ঘটে না। গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে না। গ্যাস অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। গ্যাস অণুগুলির গড় গতিশক্তি
গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তো এই কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলের ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা এই কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশন হলো পিভি সমান 1/3 mn c স্কয়ার CRMS স্কয়ার। এই ইকুয়েশনটা আসছে বা ডিরাইভ করা হয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে, অর্থাৎ গ্যাসের গতি তত্ত্ব থেকে এই সমীকরণটা চলে এসেছে, যেখানে পি চাপ, ভি হলো আয়তন, আর এম হলো প্রতিটা গ্যাস অণুর ভর। প্রতিটি গ্যাস অণুর ভর, গ্যাস অণুর ভর। আর এন হলো কতগুলি গ্যাস অণু রয়েছে, অর্থাৎ গ্যাস অণুর সংখ্যা। গ্যাস অণুর সংখ্যা। আর CRMS হলো রুট মিন স্কয়ার ভেলোসিটি, অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল। CRMS হলো গড় বর্গবেগের বর্গমূল। অর্থাৎ CRMS হচ্ছে এক প্রকারের বেগ, যে বেগটা বলা হয় গড় বর্গবেগের বর্গমূল। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে চলে এসেছে। এরপরে আমরা পড়ব গ্যাস অণুগুলি বিভিন্ন ধরনের বেগ। গ্যাস অণুগুলির বিভিন্ন ধরনের বেগ। গ্যাস অণুগুলির বিভিন্ন ধরনের বেগ। তো গ্যাস অণুগুলি যখন একটা পাত্রে রাখা হয়, গ্যাস অণুগুলি সর্বদা সঞ্চরণশীল এবং গতিশীল। আর এই গতি থাকার জন্য অণুগুলি একে অপরের সঙ্গে ধাক্কা লাগে এবং পাত্রে দেয়ালে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার ফলে তাদের বেগের পরিবর্তন ঘটে। তো আমরা গ্যাসের অণুগুলির বেগ তিনভাবে প্রকাশ করব। একটা হচ্ছে গড়বেগ, নাম্বার 1 গড়বেগ। গড়বেগ হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ গড়বেগ। গড়বেগ বলতে আমরা কি বুঝবো? ধরে নাও একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস মলিকুল রয়েছে। এই পাত্রে রয়েছে কিছু পরিমাণ গ্যাস মলিকুল। এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস মলিকুল রয়েছে। এরকম কিছু পরিমাণ গ্যাস মলিকুল রয়েছে। আমি ধরলাম এখানে N1 সংখ্যক মলিকুল, N1 সংখ্যক অণুর বেগ E1 করে। মানে এখানে N1 সংখ্যক অণু আছে, প্রত্যেকটা বেগ E1 করে। আর N2 সংখ্যক অণুর বেগ ধরলাম U2 করে, বা V দিয়ে প্রকাশ করতে পারো। N3 সংখ্যক অণুর বেগ ধরলাম এইরকম। তাহলে এইরকমভাবে রয়েছে। তো আমাদের গড় বেগ চাই, তাহলে মোট বেগ আমরা ক্যালকুলেট করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, রাইট?
তাহলে প্রতিটা অণুর বেগ যদি আমাদের u1 হয় বা v1 হয়, তাহলে n1 সংখ্যক অণুর বেগ কত হবে? n1 v1। তো আমরা মোট বেগ আমরা পাবো n1 u1 প্লাস n2 u2 প্লাস n3 u3 প্লাস যদি আরও থাকতো আমরা আরও যোগ করে দিতাম। তাহলে গড় কী করে পাবো? গড় বেগ আসবে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে n1 u1 n2 u2 n3 u3 প্লাস ডট করে যাও মোট অণুর সংখ্যা n1 n2 n3। যদি আরও থাকতো আমরা এটাকে যোগ করে দিতাম। তাহলে এখানে মোট অণুর সংখ্যা আছে এইরকম। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এর ইকুয়েশন পাই C অ্যাভারেজ সমান √8 RT বাই M। তো এই ইকুয়েশনটাকে এখানে মনে রাখতে হবে, যেখানে C অ্যাভারেজের ইকুয়েশন √8 RT বাই M, যেখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক বা গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার, অ্যান্ড পাই হচ্ছে 3.14, আর এম হলো মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভর। আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব। ধরে নাও একটা পাত্রে 3টি গ্যাস অণুর বেগ আমরা ধরে নিচ্ছি 4 সেমি পার সেকেন্ড। 3টি গ্যাস অণুর বেগ 4 সেমি পার সেকেন্ড করে, মানে প্রতিটা অণুর বেগ হচ্ছে 4 সেমি পার সেকেন্ড করে। 2টি গ্যাস অণুর বেগ ধরলাম 5 সেমি পার সেকেন্ড করে, আর 5টা অণুর বেগ আমরা ধরলাম যে 6 সেমি পার সেকেন্ড করে। তাহলে একটা পাত্রে এরকম মোট 10টা অণু আছে। তবে এই 10টা অণুর গড় বেগ কত হবে? তাহলে 10টা অণুর প্রত্যেকটা গড় বেগ আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করব কী করে? তাহলে মোট বেগ দেখো প্রতিটা অণুর বেগ হচ্ছে 4 সেমি পার সেকেন্ড। তাহলে 3টে অণুর বেগ কত হবে? 3 × 4। 2টি অণুর বেগ কত হবে? 2 × 5। 5টি অণুর মোট বেগ কত হবে? 5 × 6। তাহলে টোটাল বেগ, তাহলে আমরা লিখতে পারি গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ। 3টি অণুর বেগ হবে 3 × 4 প্লাস 2 × 5 প্লাস 5 × 6, এবং মোট গ্যাস অণুর সংখ্যা 3 প্লাস 2 প্লাস 5 এরকম আসবে। তাহলে এখানে 12 10 আসবে প্লাস 30 আসবে, আর এখানে 10 আসবে। তো দেখো 30 10 40 50 52 10, তাহলে 5.2। তাহলে এরকম গ্যাস পাত্রে যদি এরকম 10টি গ্যাস অণু থাকে আর প্রত্যেকটা বেগ ঠিক এইরকম করে, তাহলে আমরা সহজে তার গড় বেগটা বের করতে পারবো 5.2। অর্থাৎ প্রত্যেকটা মলিকুল গড়ে এরকম বেগ রয়েছে। আবার নাম্বার টু বলা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অণুর গড় বেগ কত, বা গড় বেগ নির্ণয় করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অণুর গড় বেগ নির্ণয় করো। তো সি অ্যাভারেজ
সি অ্যাভারেজ আমরা কি ইকুয়েশন আনি √8RT বাই পাই এ। ওকে, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। তাহলে 8 আছে, দেখো এখানে কী কী মান দেওয়া হয়েছে। টি সমান 27 প্লাস 273, তাহলে এখানে যোগ করলে আসবে 300 কেলভিন। আর এম সমান 32, অপশন হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে আর এর মানটা আমি বসাবো এখানে, যেহেতু গ্রামে আছে সিএস পদ্ধতিতে, তাহলে 8.314 জুল জানি, এটা আমি আর্গে বসাবো, কারণ সিজিএস পদ্ধতি আমরা ইউজ করব। তাহলে 8.314 ইন্টু 7, আর টি এর মান হচ্ছে 300 কেলভিন, ডিভাইড বাই পাই হচ্ছে 3.14, আর এম হচ্ছে 32 গ্রাম। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4.4562 ইন্টু 10⁴ সেমি পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। দ্বিতীয় আমরা ভেলোসিটি দেখব রুট মেইন স্কোয়ার ভেলোসিটি। মেইন স্কোয়ার ভেলোসিটি, এই ভেলোসিটি দেবো, অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল। বর্গবেগের বর্গমূল। তো কীভাবে করব? প্রথমে ভেলোসিটিগুলো স্কোয়ার করব, তারপরে মিন করব, তারপরে রুট করে দেব। ধরে নাও একটা গ্যাস পাত্রে, এবং গ্যাসের অণুগুলো রয়েছে। তো N1 সংখ্যক গ্যাস অণুর বেগ ধরলাম V1। প্রত্যেকটা গ্যাস অণুর বেগ হচ্ছে V1, সে কতটুকু পরিমাণ আছে? N1 সংখ্যক। N2 সংখ্যক গ্যাস অণুর বেগ V2, N3 সংখ্যক গ্যাস অণুর বেগ V3। তাহলে এইভাবে রয়েছে। তাহলে গড় বর্গবেগের বর্গমূল করতে হলে প্রথমে স্কোয়ার করব, তারপরে মিন করব। তাহলে গড় বর্গবেগের বর্গমূল করতে হলে প্রথমে স্কোয়ার করব, তারপরে মিন করব, তারপরে রুট ওভার করব। তাহলে আমরা লিখতে পারি CRMS ভেলোসিটি কত হবে। প্রথমে প্রত্যেকটা স্কোয়ার করে দিই। V1 স্কোয়ার করে আমরা দেখব, এটা 2 স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম। তো স্কোয়ার করে যদি মিন করতে চাই, তাহলে মোট স্কোয়ারের মান কত হবে? প্রতিটা স্কোয়ার করেছি তার কত সংখ্যা আছে? N1 সংখ্যক। তাহলে এইভাবে প্রত্যেকটা আমরা যোগ করে দেবো। তো মিন করতে হলে মোট অনুসংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এইটা হবে মিন স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটাকে আবার রুট ওভার করে দাও। করলে স্কোয়ার করলাম, মিন করলাম, তারপরে রুট করলাম। প্রতিটা বেগকে আমরা স্কোয়ার করে দিলাম, তারপরে সেটাকে মিন করলাম, মিন করে রুট ওভার করে দিলাম। তো এর মানটা আমরা দেখব, এর ইকুয়েশনটা আসবে √3RT বাই এম, √3RT বাই এম, যেখানে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে উষ্ণতা, আর এম হলো আণবিক ভর, গ্যাসের আণবিক ভর। তাহলে কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করব কী করে রুট মিন স্কোয়ার ভেলোসিটি ক্যালকুলেট করতে হয়। তো এক্সাম্পল 1, ধরে নাও একটা গ্যাস পাত্রে তিনটি গ্যাস
অণুর বেগ রয়েছে ধরলাম 5 সেমি পার সেকেন্ড। 4টি গ্যাস অণুর বেগ রয়েছে ধরলাম 3 সেমি পার সেকেন্ড, আর 3টি গ্যাস অণুর বেগ রয়েছে 4 সেমি পার সেকেন্ড। তাহলে রুট মিন স্কয়ার ভেলোসিটি কত হবে? CRMS আসবে √, 3টি গ্যাস অণু আছে, প্রত্যেকটা ভেলোসিটি হচ্ছে 5 সেমি পার সেকেন্ড, তো 3 ইন্টু 5 স্কোয়ার আসবে, প্লাস 4টি অণু আছে 9 আসবে, 3 স্কোয়ার মানে 9, প্লাস 3টে অণু আছে 16, ডিভাইড বাই 3 প্লাস 4 প্লাস 3। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে ক্যালকুলেশন করে আসবে 159/10। এবার এটাকে √, করতে হবে। তো এইটাকে √, করে আসবে 3.98 সেমি পার সেকেন্ড। তো এইভাবে আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। আবার ধরো বলা হলো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সালফার ডাইঅক্সাইড গ্যাসের CRMS ক্যালকুলেশন কত? তাহলে এখানে দেখো টেম্পারেচার দিয়ে আছে 27 প্লাস 273 হবে 300 কেলভিন, আর মলিকুলার মাস অফ সালফার ডাইঅক্সাইড 64। তাহলে CRMS আসবে √3, আর এর মানটা আমরা আগে বসাবো 10⁷, টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর এম এর মান হচ্ছে 64। তো এটাকে ক্যালকুলেশন করে আসবে 34192.9, অর্থাৎ লিখতে পারি 3.41 10⁴ এত সেমি পার সেকেন্ড। তো এইভাবে আমরা ইকুয়েশনের সাহায্যে রুট মিন স্কয়ার ভেলোসিটি ক্যালকুলেশন করতে পারি। এরপর আমরা পড়ব মোস্ট প্রবাবল স্পিড। মোস্ট প্রবাবল স্পিড হচ্ছে সম্ভাব্যতম বেগ, যেটা বলা হয় মোস্ট প্রবাবল স্পিড বা ভেলোসিটি। এইটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে অধিক সংখ্যক অণুগুলি যে বেগে গতিশীল সেই বেগটাকে বলবো আমরা সম্ভাব্যতম বেগ, অর্থাৎ অধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল সেই বেগকে বলা হয় সম্ভাব্যতম বেগ। অধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল থাকবে সেই বেগকে আমরা সম্ভাব্যতম বেগ বলবো, বা মোস্ট প্রবাবল স্পিড বলা হয় বা ভেলোসিটি বলা হয়। ধরা যাক এখানে 7টি অণুর বেগ ধরলাম 4 সেমি পার সেকেন্ড করে, 8টি অণুর বেগ 4.5 সেমি পার সেকেন্ড করে, এবং 6টি অণুর বেগ 4.8 সেমি পার সেকেন্ড করে। তাহলে এখানে মোট অনুসংখ্যা রয়েছে 21। এই 21-এর মধ্যে সর্বাধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল
তো সর্বাধিক অণুর সংখ্যা দেখো 8 আর বেগটা হচ্ছে 4.5। তাহলে সর্বাধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল থাকবে সেই বেগকে বলবো আমরা সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল স্পিড। তাহলে এখানে মোস্ট প্রবাবল স্পিড হবে মোস্ট প্রবাবল স্পিড আসবে 4.5 সেমি পার সেকেন্ড। এইটাই হচ্ছে সম্ভাব্যতম বেগ 4.5 সেমি পার সেকেন্ড। তো এই সম্ভাব্যতম বেগ আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে CMP মোস্ট প্রবাবল স্পিড সমান √2RT/m। এই ইকুয়েশনের সাহায্যে সম্ভাব্যতম বেগের মানটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করা যায়? দেখো R সমান গ্যাস কনস্ট্যান্ট, T হচ্ছে উষ্ণতা, T হলো উষ্ণতা, আর M হলো আণবিক ভর। ধরা যাক কোনো একটি গ্যাস মলিকুলের ক্ষেত্রে CMP কত হবে? ধরা যাক 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস অণুর CMP কত হবে, অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিড কত হবে? তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? CMP সমান √2RT/m। তো এখানে মানটা বসাও 2, আর এর মান 8.314 10⁻⁷, আর টি এর মান হচ্ছে 300, এম এর মান 44 আসবে কারণ কার্বন ডাইঅক্সাইড। এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 3.36 × 10⁴ এই সেমি পার সেকেন্ড এইরকম আসবে। অর্থাৎ 27 ডিগ্রি উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইডের অণুর গ্যাসের মোস্ট প্রবাবল স্পিডের মান হচ্ছে 3.36 × 10⁴ সেমি পার সেকেন্ড। এইবার আমরা ক্যালকুলেশন করব গ্যাস অণুগুলির গড় গতিশক্তি আমাদের ক্যালকুলেশন করতে হবে। গড় গতিশক্তি কিভাবে ক্যালকুলেশন করব? আমরা ধরি যে N1 সংখ্যক গ্যাস অণুর বেগ সমান v1, অর্থাৎ গ্যাস অণুর সংখ্যক N1 গ্যাস অণুর সংখ্যক বেগ v1 করে, N2 সংখ্যক গ্যাস অণুর বেগ v2 করে, আর N3 সংখ্যক গ্যাস অণুর বেগ v3 করে, এইরকম থাকবে। তাহলে এবার গড় গতিশক্তি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করব? তো আমরা জানি কাইনেটিক এনার্জি 12mv², যেখানে m হচ্ছে প্রতিটি গ্যাস অণুর ভর। তাহলে প্রতিটা গ্যাস অণুর ভর যদি v1 ভেলোসিটি v1 হয় এবং গ্যাস অণুর ভর হচ্ছে m, তাহলে n1 সংখ্যক অণুর গ্যাসের গতিশক্তি কত হবে? তাহলে প্রতিটা অণুর গতিশক্তি এটা, তাহলে n1 সংখ্যা হবে n1। তাহলে গড় যদি বের করতে চাই তাহলে n2 12mv²+ n3 12mv3²। তাহলে এইটা হচ্ছে গতিশক্তি। তাহলে গড় করলে n1 + n2 + n3, তাহলে এই এনার্জিটা হবে গড় গতিশক্তি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 12mটা কমন যাবে,
n1 v1 স্কোয়ার n2 v2 স্কোয়ার n3 v3 স্কোয়ার ডিভাইড বাই n1 প্লাস n2 প্লাস n3, রাইট। তো এই ইকুয়েশনটা আমরা দেখব যে CRMS স্কোয়ারের সঙ্গে সমান, রাইট। তাহলে CRMS স্কোয়ার সমান, তাহলে CRMS সমান আমরা জানি √3RT/m। m হচ্ছে মলিকুলার ওয়েট, তো এইটাকে আমরা লিখতে পারি 3kT/m, রাইট। তো স্মল m হচ্ছে প্রতিটা অণুর গ্যাসের ভর, আর কি হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। এইটাকে আমরা CRMS লিখতে পারি প্রতিটা অণুর ক্ষেত্রে। কে হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব প্রতিটা অণুর জন্য, আর উপরে ইকুয়েশনটা ব্যবহার করব 1 মোলের ক্ষেত্রে। দিস ইজ 1 মোলের ক্ষেত্রে এবং প্রতিটা অণুর ক্ষেত্রে। তাহলে এখানে আমি প্রতিটা অণুর ক্ষেত্রে ব্যবহার করছি, তো হাফ ইন্টু m, এটা যদি বসাই তাহলে 3kT/m আসবে, 3/2 kT আসবে। তাহলে প্রতিটা অণুর ক্ষেত্রে 3/2 kT, তাহলে 1 মোলের ক্ষেত্রে কত হবে 3/2 RT। এইটা হচ্ছে পার মোল, আর উপরে ইকুয়েশনটা পার মলিকুল। তাহলে গ্যাসের কাইনেটিক এনার্জি ছিল 3/2 RT, অর্থাৎ গ্যাসের কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু T, অর্থাৎ উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, যেখানে 3/2 Rটা কনস্ট্যান্ট। তাহলে দুটি গ্যাসের উষ্ণতা যদি সমান থাকে সেক্ষেত্রে দেখব গ্যাসের গড় গতিশক্তি সমান হবে। বলতে পারি আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড ও সালফার গ্যাসের গড় গতিশক্তি কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাসের গড় গতিশক্তি কত? তো দুটো ক্ষেত্রেই গড় গতিশক্তি সমান হবে, কারণ উষ্ণতা সমান হবে। যেহেতু উষ্ণতা সমান, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার গ্যাসের গড় গতিশক্তি মানটাও সমান আসবে, রাইট। এবার আমরা জানবো যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে বয়েলস, চার্লস ল, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের সূত্রগুলি প্রমাণ করার চেষ্টা করব। প্রথমত বয়েলের সূত্র, বয়েলস লটা আমরা এখানে প্রমাণ করব গ্যাসের কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে আমরা কি পাবো? PV সমান 1/3 mn CRMS স্কোয়ার। তো এটাকে 2 দিয়ে গুণ করলাম, n থাকবে, ইন্টু হাফ m CRMS স্কোয়ার লিখতে পারি। তাহলে এই রাশিটা হয়ে গেল গ্যাসের গতিশক্তি। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলে বলা হয়েছিল গ্যাসের গতিশক্তি উষ্ণতার সঙ্গে সমানুপাতিক থাকবে। তো বয়েলের সূত্রে উষ্ণতা T ধ্রুবক, বয়েলের সূত্রে T ধ্রুবক এবং নির্দিষ্ট ভর আছে সেটাও ধ্রুবক। তাহলে T যদি ধ্রুবক থাকে, গ্যাসের কাইনেটিক এনার্জিও ধ্রুবক থাকবে, রাইট। এবং 2-3 কনস্ট্যান্ট, আর n হচ্ছে নাম্বার অফ মলিকুল, সেটাও ধ্রুবক আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে PV সমান একটা ধ্রুবক রাশি। তাহলে P প্রপোর্শনাল টু বা ইনভার্সলি প্রপোর্শনাল টু V। তাহলে এখান থেকে আমরা বয়েলের সূত্রে প্রমাণ করতে পারলাম, যেহেতু উষ্ণতা স্থির আছে তাহলে কাইনেটিক এনার্জিও স্থির থাকবে আর নাম্বার অফ মলিকুলও স্থির, তাহলে গোটা অংশটা স্থির হয়ে যাচ্ছে,
তাই এক্ষেত্রে পি প্রপোর্শনাল টু 1/v আসবে। চার্লসের সূত্র, চার্লসের সূত্রে চাপ স্থির আছে, চাপ স্থির। তাহলে দেখো ইকুয়েশন পিভি সমান আমরা জানি 1/3 mn সি আর এম এস স্কয়ার। তাহলে পিভি সমান 1/3 বা 2/3 লিখতে পারি n হাফ এম সি আর এম এস স্কয়ার। তাহলে এখন চাপ স্থির, দ্যাট ইজ ভি 2/3 এন পি ইন্টু হাফ এম সি আর এম এস স্কয়ার। এখন দেখো চাপ স্থির আছে, তাহলে চাপ স্থির, নাম্বার অফ মলিকুল সংখ্যা স্থির, তাহলে এই গোটা অংশটাই কনস্ট্যান্ট। তাহলে ভি প্রপোর্শনাল টু হাফ এম সি আর এম এস স্কয়ার। এখন সি আর এম এস স্কয়ার অর্থাৎ এই যে গতিশক্তি সেটা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে এই গতিশক্তিটা প্রপোর্শনাল টু উষ্ণতা, তাহলে লিখতে ভি প্রপোর্শনাল টু টি। তাহলে চার্লসের সূত্র এখানে প্রমাণ করা গেল। এরপর আমরা অ্যাভোগাড্রোর সূত্রে প্রমাণ করব। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রকে প্রমাণ করতে হবে। দেখো অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোস ল সূত্রটা আমরা প্রমাণ করব। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টু এন, এটা প্রমাণ করতে হবে যখন চাপ এবং উষ্ণতা স্থির থাকে। তাহলে পিভি সমান 1/3 mn সি স্কয়ার আর এম এস আসবে। তাহলে ভি সমান 1/3 বা 2/3 করতে পারি, 2/3 আসবে এন হাফ এম সি আর এম এস স্কয়ার। তাহলে দেখে দেবো এখানে যেহেতু উষ্ণতা এবং প্রেশার কনস্ট্যান্ট রয়েছে, তাহলে বলতে পারি উষ্ণতা এবং প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই অংশটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর 2/3 প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো নাম্বার অফ মলিকুল সংখ্যা রয়ে যাচ্ছে, কারণ উষ্ণতা স্থির মানে এই গ্যাসের গতিশক্তি স্থির থাকবে, এবার প্রেশার কনস্ট্যান্ট মানে 2/3 প্রেশারটাও এইটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ অ্যাভোগাড্রোর সূত্রে এখান থেকে প্রমাণ করা গেল। ধরো গ্রাহামের সূত্র আমরা প্রমাণ করতে পারি। গ্রাহামের সূত্র, এখানে প্রমাণ করতে পারি। কী করে করবো আমরা গ্রাহামের সূত্রে প্রমাণ? ধরো গ্রাহামের সূত্রে আমরা পিভি সমান 1/3 mn সি আর এম এস স্কয়ার, রাইট? তাহলে পি সমান লিখতে পারি 1/3 mn বাই ভি সি আর এম এস স্কয়ার। ওকে, তাহলে 1/3 এটা ডি আসবে, সি আর এম এস স্কয়ার আসবে। তাহলে সি আর এম এস স্কয়ার সমান আর এম এস স্কয়ার সমান 3p বাই ডি। ডি হচ্ছে এখানে ঘনত্ব, এই মোট ভর ডিভাইড বাই আয়তন, মোট আয়তন দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে ঘর রয়েছে এখানে ডি রয়েছে, ডি হচ্ছে ঘনত্ব। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা সি আর এম এর সমান √3p বাই ডি। এখন প্রেশার কনস্ট্যান্ট থাকলে আর এম এর সমান প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু √d। তাহলে এইটা ছিল আমাদের গ্রাহামের সূত্র। তো এইভাবে আমরা গ্রাহামের সূত্র অ্যাপ্লাই করে এখানে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল থেকে গ্রাহামের সূত্র আমরা এখানে প্রমাণ করতে পারলাম।